সামনেই তোমাদের মাধ্যমিকের পরীক্ষা। মাধ্যমিকের জীবন বিজ্ঞানে তোমরা সারা বছর তো ভালো করে পড়াশোনা করেছো, কিন্তু মাধ্যমিকের খাতায় গিয়ে তোমরা কিছু ছোট ছোট মিস্টেক করো, যার দরুন কিন্তু তোমরা ফুল মার্ক পেতে পারো না। তো আজকে আমরা ওই সকল বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন কাঁথির স্বনামধন্য একটি স্কুল কাঁথি ক্ষেত্রমোহন বিদ্যাভবনের বায়োলজি শিক্ষক বোগদাদ হোসেন স্যার। স্যার দীর্ঘদিন ধরে কিন্তু এক্সামিনার রয়েছেন। স্যার এখনও কিন্তু মাধ্যমিকের খাতা চেক করেন। সুতরাং তোমরা স্যারের মুখ থেকেই জেনে নেবে আজকে যে তোমরা কোন জায়গাগুলো মিস্টেক করো, বা কোন জায়গাগুলো একটু ঠিকঠাক করে লিখলে যেখানে 2-এর 2 পাওয়া উচিত সেখানে 2-এর 2 পাবে, বা কোন জায়গাগুলো তোমরা অ্যাকচুয়ালি ধরো ড্রয়িং করতে গিয়ে কোন জায়গাগুলো ছোট ছোট মিস্টেক করে দাও, যার ধরুন তোমরা যেটা ফুল নাম্বার থাকে সেই ফুল নাম্বারটা পেতে পারো না। মাধ্যমিকে 100-তে 100, মানে আমি যদি বলি শুধু লিখিত পরীক্ষায় 90 নম্বরের পরীক্ষা হয়, সেই 90 নম্বরে কিন্তু 90 নম্বর পাওয়াটা কিন্তু খুবই সোজা। অনেক স্টুডেন্ট এখনো কিন্তু ইংলিশে কিন্তু সড়গড় হয়নি বলে ভয় পাও বলে তোমরা কিন্তু বাংলা লিখতে আরম্ভ করো। বাংলায় লিখলে কিন্তু কোনো নম্বর পাবে না, ইংলিশে লিখতেই হবে। তোমাদের স্পেলিং মিস্টেক হবে, তোমরা বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট, স্পেলিং মিস্টেক হোক তাতে যায় আসে না। টিচাররা কিন্তু চাইছেন তোমার অভ্যাসটা তৈরি হোক। অনেকে কিন্তু ভালো আঁকার হাত নেই, ভালো নম্বর পাও না, তারাও কিন্তু মাথায় রাখবে যে ছবি আঁকা বিশাল একটা আমাকে আর্টিস্ট হতে হবে, এখানে আর্টগিরি করে আমি বিশাল আর্টের জন্য নম্বর পাবো। আর্ট নয়, কিন্তু এটা হচ্ছে রূপরেখা, ডায়াগ্রাম, আউটলাইন ডায়াগ্রামটাই তোমার যদি সাইন্টিফিক ওয়েতে আঁকো সেখানে কিন্তু নম্বর পাবে। এখানে শ্যাডো দিয়ে ভালো করে ফুটিয়ে তোলার ক্ষেত্রে কতটা ভিভিড হচ্ছে, কতটা উজ্জ্বল হচ্ছে সেটা কিন্তু কথা না। সাধারণ একটা প্রশ্ন, এই ওইটুকু আনসার দিলে হয়ে যায়, তুমি তার বেস দিয়ে একদম পুরো রচনা লেখার মতো করে বিশাল একটা পাতা ভরে দিচ্ছ। মান তো সেই 2, মান তো তুমি 2 পাবে বাবা, 2 থেকে বেশি পাবে না। কিন্তু খাতার গেটআপ একটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং এই যে সাইন্টিফিক ওয়েতে যদি তুমি উপস্থাপন করতে পারো, পরিষ্কার পরিচ্ছন্ন লেখা, লেফট মার্জিন, রাইট মার্জিন, বাঁধন দেওয়া লেখা এবং সাবেডিং ব্যবহার করা, ব্লু ব্ল্যাক যে কালি ব্যবহার করা, এবং তার সঙ্গে ছবির ব্যাপারে কনসাসলি ছবি আঁকা। ছবি আঁকার ক্ষেত্রে কিন্তু যেটা বললাম নিয়ম, বাম দিক ছাপবে, ডান দিকে লেবেলিং করবে, নিচে নামকরণ করবে। এই 3 জিনিস ভাইটাল ব্যাপার। যারা ভালো ভালো স্টুডেন্ট তাদেরকে আমরা মনে করি যে তারা 100-100 পেয়ে যাবে, কিন্তু দেখা যাচ্ছে তারা কোথাও দেখা সামান্য একটু ভুল ত্রুটি থেকে গেছে, তার জন্য কিন্তু 2-4 নম্বর হয়তো 94, 95, 98 থেকে যাবে। ভিডিওটা তোমাদের সবার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ভিডিওটা কিন্তু লাস্ট অবধি দেখবে, ঠিক আছে? স্যার প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাবো। আপনার এত মূল্যবান সময়, মানে আপনি খুব ব্যস্ত থাকেন, এই ব্যস্ততার মাঝেও আপনি আমার স্টুডেন্টদের জন্য সময় বের করে বঙ্গবৃষ্টিতে এসছেন। সত্যি আপনাকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই আমাদের বঙ্গবৃষ্টির যিনি কর্ণধার, আমাদের নান্টু স্যার। আমি আমার জীবনে যেগুলো অভিজ্ঞতা পেয়েছি, আজ টিচার প্লাস এক্সামিনার, যে নান্টু স্যার বললেন আমি দীর্ঘদিনের এক্সামিনার, সেই আমার যে অভিজ্ঞতাগুলো তোমাদের শেয়ার করবো। 3 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা হিসাবে আমাদের 15 মিনিট আগে আমরা প্রশ্ন পেয়ে যাবো। এই প্রশ্ন পাওয়ার সুবিধাটা কি, যে প্রশ্ন পেলে আমাদের প্রশ্ন চুজিং করা, এটা কিন্তু একটা ভাইটাল ব্যাপার। এই 15 মিনিটে তুমি যে ফার্স্টে বিভাগ কয়েক জাস্ট এমসিকিউটা তুমি দেখে যাও, দেখে গিয়ে তুমি ঠিক করে নাও কোনটা উত্তর হবে। এক্ষুনি তোমাকে ভাবতে হবে না যে এটা আমি মনে পড়ছে না, মনে করার চেষ্টা করি। ওই 15 মিনিটে তোমাকে পুরো সমস্ত বিভাগটা রেডি করতে হবে, মেন্টাল একদম স্থিরতা ভাবে রেখে কোন কোন প্রশ্নটা আমি অ্যাটেম্প করবো। তো অনেকে কি করো যে তোমরা এলোমেলো করে ছড়ি যেখানে সেখানে লিখে দাও, তা কিন্তু করা যাবে না। একটা জায়গায় এমসিকিউ পর পর তোমাদের উত্তর লিখতে হবে, এবং উত্তর লেখার ক্ষেত্রে যেটা অলরেডি জানো, তোমরা উত্তর শুধু লিখে দাও, কিন্তু এই ক্রমিক সংখ্যা ক খ গ, এই ক খ গ যে দাগ নাম্বারটা দেওয়া আছে, যে অপশন, সেই অপশনটা মেনশন করে তবেই সে শব্দটা বা দেওয়া বাক্যটি লিখতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে ছড়িয়ে ছিটিয়ে লেখা। তুমি কিন্তু পরে যখন রিভিশন দিতে যাবে তখনই তোমার মনে পড়বে না কোনটা করেছি কোনটা করিনি, বা একটা কোশ্চেন তো রিপিটেড হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু একটা না হয়তো আমার কিছু প্রশ্ন মনে পড়ছে না, ভাববো, পরে ভাববো। এখন আমি ভেবে নেই, দেখে নিই যে কোনটা কোনটা পারবো, ব্যাস দেখে নিই। এবং অ্যাটেম্প করার ব্যাপারটা বলছি, অ্যাটেম্প করতে গিয়ে এই যে ছড়িয়ে ছিটিয়ে না লিখে একসঙ্গে লিখতে পারছো না, তুমি মনে পড়ছে না, দাগ নম্বর দিয়ে 2 লাইনের বেশি লাগবে না কোনো এমসিকিউ, ওখানে ছেড়ে দিয়ে একদম ছেড়ে দিয়ে সে চলে যেতে পারে পরের দাগটা। বিভাগ খ, যেটা আমাদের 26টি প্রশ্ন থাকে, এই যে কোশ্চেন গুলো 26টাই প্রশ্ন করতে হবে, এটা মাথায় তোমাদেরকে নিয়ে নিতে হবে যে আমার একটি প্রশ্ন বাদ দেব না। তার জন্য দাগ নম্বর পর পর যেভাবে আমি একের কয়েক বললাম সেইভাবে তুমি করে যাবে। কোনো ক্ষেত্রে যদি তোমার হয়তো একটা প্রশ্ন ভুল হলেও তুমি কিন্তু 5টা করতে দেওয়া ছিল, 6টাই করে গেছো, প্রথম বা দ্বিতীয় কোনো একটা উত্তর যদি ভুল হয়ে থাকে তা সত্ত্বেও তুমি পুরো 5 নম্বর পেয়ে যাচ্ছে। বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানোর সময় আগে বাম স্তম্ভটা বলা যা দেওয়া আছে 2013, 2014, 2015, 2016 একদম টুকে নেওয়ার পরে তারপর ডান দিকটা সাপল করে ক্রমিক সমেত
একদম এখানে তাই ক্রমিক নম্বর সমেত যে শব্দটি দেওয়া আছে সেই শব্দটি লিখতে হবে। এই যে ক্রমিক সমেত বাদ দিলে কিন্তু কখনো কখনো কি হয়, স্যারেদের কিন্তু দৃষ্টি আকর্ষণটা হয় না। এ কিন্তু ক্রমিক সংখ্যাটা লিখলো না মানে কি এটা ডিসক্রেডিট, হয়তো নম্বর পেয়ে যাবে। সত্য মিথ্যা, সত্য মিথ্যা লিখতে গিয়ে আমরা অনেকে বাক্য তুলি না, আমরা শুধু দাগ নম্বর দিয়ে সত্য মিথ্যা লিখে দিই, তাতে নম্বর হয়তো পাবে, কিন্তু বেস্ট প্র্যাকটিস নয়। বেস্ট প্র্যাকটিস না, প্র্যাকটিসটা হচ্ছে বেটার হচ্ছে তুমি শব্দটা দেওয়া আছে সেই শব্দটা লিখো, তারপরে হাইফেন দিয়ে এই যে ব্ল্যাক ব্লু কালি চেঞ্জ আমরা বারবার বলি যে তুমি যদি ব্ল্যাক দিয়ে তুমি অ্যানসারটা লিখেছো মানে স্টেটমেন্টটা লিখেছো, তারপর সত্য বা মিথ্যা শব্দটা ব্লু দিয়ে লিখো, তাহলে বেটার। তাহলে ভিজুয়ালাইজেশনটা এবং খাতার যে উপস্থাপন এটা কিন্তু বিশাল ফ্যাক্টর, কনসেপ্ট একটা ফ্যাক্টর। দ্বিতীয় হচ্ছে তোমার খাতার উপস্থাপন, তোমার খাতাই হচ্ছে তোমার ফেসবুক, স্যারদের কাছে তোমার খাতাই হচ্ছে তোমার ফেসবুক, তোমার ফেস মানে দেখতে পাচ্ছেন না, তোমার খাতা দেখেই তোমাকে বুঝতে পারছেন খাতার গেট আপটা। তাই এইখানে তোমার গেট আপটা দিয়ে তুমি খাতা তুমি স্যারকে বুঝিয়ে দিচ্ছ, তুমি কিন্তু খুব ভালো স্টুডেন্ট, তুমি খুবই মেরিটোরিয়াস এবং খুব কনসেপচুয়াল, তোমার ব্যাপারটা কনসেপশন আছে, তোমার কনসাস স্টুডেন্ট, এটা দেখানোর জন্য। গ বিভাগে যেটা আছে 2 নম্বর মানের, আগে প্রশ্ন শর্টিং করো কোন 12টি তুমি করবে এবং সেগুলো যেগুলো তুমি ভালো জানো, যেগুলো পার্ট কোশ্চেন দেওয়া আছে, কনসেপ্ট ক্লিয়ার আছে, ভালো লিখতে পারবে। এই পার্টের মধ্যে বেশ কিছু কনসেপচুয়াল কোশ্চেন থাকবে যেগুলো তোমার সরাসরি টেক্সট বুকে পড়োনি এরকম কিছু কোশ্চেন থাকবেই, এবং সেই প্রশ্নের উত্তর তোমাকে কিন্তু নিজস্ব বোধ দিয়ে লিখতে হবে। কতটা ভালো তুমি কনসেপ্ট ক্লিয়ার আছে তার উপর কিন্তু নির্ভর করছে তুমি কোনটা অ্যাটেম্প করবে। দেখবে হয়তো 12টা জায়গায় তুমি 14টা 15টা পারবে, কিন্তু তুমি বেস্ট আনসার কোনটা লিখতে পারবে সেইটা চুজিং করে রেখে নাও। বিভাগ গয়ের ক্ষেত্রে যেটা আমাদের বিষয়বস্তু যেটা আছে যে সাব হেডিং, এখানে ব্যাপারটা রয়েছে। সাব হেডিং ব্যাপারটা যতটা সম্ভব 2 নম্বর থেকেই আমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তরে সাব হেডিং লিখবো এবং ব্ল্যাক অ্যান্ড ব্লু যে কম্বাইন করে, অর্থাৎ সাব হেডিং যদি আমরা ব্লু বা ব্ল্যাক দিয়ে করি তাহলে তার অল্টারনেটটা আমরা অ্যান্সারটা লিখবো। এখন কিন্তু আর বেশি লেখার যুগ নেই, অল্প লিখলেই উত্তর হবে। হয়তো 1+1 দেওয়া আছে, তো এক লাইনে উত্তর হবে, তখন আমি 1+1 তুমি কাটিং করে দাও। এই যে বাঁধন দেওয়া লেখা আমি যেটা লিখেছি বলেছি, বাঁধন দেওয়া মানে কি তোমরা হয়তো 2 নম্বরের প্রশ্নে অনেকে যে কনসেপ্ট আছে তোমার অনেকটাই জানো, তুমি সেই বিষয়টা নিয়ে তুমি লিখতে পারো হাফ পেজ বা 1 পেজ চলে যাচ্ছ তুমি, কিন্তু 2 নম্বরের জন্য এত বেশি লিখতে গিয়ে তোমার সময় কিল হয়ে যাচ্ছে। ওরা কিন্তু করে স্যার এই ভুলটা, এই জায়গাটা কিন্তু খুব সেনসিটিভ জায়গা, তোমাদের লিখতে গিয়ে জানো পড়ে গেছে প্রচুর, অনেক মনে পড়ে যাচ্ছে, কিন্তু প্রশ্নটা একটা কনসেপ্ট বেস সাধারণ একটা প্রশ্ন, এই ওইটুকু আনসার দিলে হয়ে যায়, তুমি তার বেস দিয়ে একদম পুরো রচনা লেখার মতো করে বিশাল একটা পাতা ভরে দিচ্ছ। মান তো সেই 2, মান তো তুমি 2 পাবে বাবা, 2 থেকে বেশি পাবে না। হাফ পেজ তো দূরের কথা, 4-5 লাইনে উত্তর হয়ে যাওয়ার কথা, তুমি অনেকে কিন্তু 1 পাতা ভরে দাও, দরকার নেই। যারা একটু লেখো বেশি বড় বড় অক্ষর, ঠিক আছে, একটু গ্যাপ দিয়ে লিখবে, পরবর্তীকালে কাজে লাগবে রিভিশন দেওয়ার সময়। আমরা কম্পিউটার দেখবে একটা গ্যাপ থাকে, একটা সার্টেন গ্যাপ থাকে, সেই রকম ভাবে লেখা একটা গ্যাপ রাখবে। 2 নম্বর প্রশ্নে অনেক কিছু পরে হয়তো তথ্য মনে পড়লো, কোন একটা ওয়ার্ডিং সেটা তুমি অ্যারো দিয়ে অ্যাড করতে পারবে। এটা খুব দারুণ কৌশল কিন্তু স্যার বললেন। মাথায় প্রশ্ন যখন পড়ছো সেই প্রশ্নটাকে মাথায় রাখতে হবে যে আমি কোন বিষয়বস্তু লিখছি, সেই বিষয়বস্তু থাকলে মাথায় বারবার আমাদের ভাবনাটা, আমাদের থিঙ্কিং পাওয়ারটা কিন্তু সেই জায়গায় ফোকাসিং হবে। এই বিষয়বস্তু ভাবতে হবে, কারণ বেশ কিছু কনসেপচুয়াল কোশ্চেন থাকবেই যেগুলো তোমাকে নিজের বোধ থেকে লিখতে হবে। এখানে কিন্তু বিভিন্ন প্রশ্নের উত্তরে বিজ্ঞানসম্মত নাম লেখার কিন্তু প্রয়োজনীয়তা আছে বা আসতে পারে, তোমরা পড়েছো অলরেডি জীবন বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে। আমাদের যেমন ধরো মাটিতে বসবাসকারী যে মাটি দূষণকারী একটি জীবাণুর নাম লেখো, বা আমাদের আসতে পারে নাইট্রোজেন সম্বন্ধনকারী একটি অণুজীবের নাম লেখো, এগুলো কিন্তু বিজ্ঞানসম্মত নাম। এই বিজ্ঞানসম্মত নাম কিন্তু অনেকে বাংলায় লিখে ফেলি আমরা, অনেক স্টুডেন্ট এখনো কিন্তু ইংলিশে কিন্তু সড়গড় হয়নি বলে, ভয় পাও বলে তোমরা কিন্তু বাংলা লিখতে আরম্ভ করো। বাংলায় লিখলে কিন্তু কোনো নম্বর পাবে না, ইংলিশে লিখতেই হবে। তোমাদের স্পেলিং মিস্টেক হবে, তোমরা বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট, স্পেলিং মিস্টেক হোক তাতে যায় আসে না, টিচাররা কিন্তু চাইছেন তোমার অভ্যাসটা তৈরি হোক। সেই অভ্যাস থেকে আমি বলছি ইংলিশে অবশ্যই লিখবে, এবং লেখার ক্ষেত্রে যে তোমাদের আন্তর্জাতিক নিয়ম সেটাকে কিন্তু মানতে হবে। অর্থাৎ প্রথম যে গণের প্রথম অক্ষর, একমাত্র সেই অক্ষরটি ক্যাপিটাল বাদ দিয়ে বাকি কোনো অক্ষর বড় করা যাবে না, এবং গণ আর প্রয়াতি দুটি শব্দকে পৃথকভাবে যেহেতু লিখছো তুমি একদম রেখাঙ্কিত করতে হবে। লিখতে গিয়ে অনেক সময় কি হয়, গণ লেখার জায়গা পেয়েছি আমরা, প্রজাতি লেখার জায়গা আমাদের শেষে কুলাচ্ছে না, আমরা কিন্তু হাইফেন দিয়ে নিচে নেমে আসি, এটা কিন্তু করা যায় না। বিজ্ঞানসম্মত নাম একই লাইনে লিখতেই হবে, তার জন্য প্রয়োজন বোধে আমার লাইন হয়তো চেঞ্জ করবো, একটি নাইট্রোজেন সম্বন্ধনকারী জীবাণু হলো দিয়ে হাইফেন দিয়ে আমরা পরের লাইনে লিখলাম, পরের লাইন লিখে আমি তখন জায়গা স্পেস পেয়ে গেলাম, একদম পুরো স্পেসে গণ এবং প্রজাতি লিখলাম, গণের প্রথম অক্ষর বড় করলাম, নিম্নরেখা করলাম, একদম ক্লিয়ার কাট ঝকঝক করছে, একদম পরিষ্কার। খাতা যতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর রিপ্রেজেন্ট করবে
তোমার সেইখানে কিন্তু নম্বরটা অটোমেটিক তোমার যে তোমার স্বাভাবিকভাবে তোমার প্রতি যে স্যারেদের যে অভিজ্ঞতা যে এই ভালো স্টুডেন্ট, আমি জানি এই স্টুডেন্টটা খারাপ হতে পারে না, অটোমেটিক নম্বর পড়েই যায়, অটোমেটিক নাম্বার পড়ে যায়। এরপরে যে বিভাগটা রয়েছে তোমাদের যেটা আমাদের বিভাগ গ, যে 4-1, 4-1 আবার অনেকে পড়তে গিয়ে তোমরা 4-1 এ দেওয়া থাকে, যেটা কিন্তু যারা অন্ধ ব্লাইন্ড তাদের জন্য, তোমাদের কিন্তু ওটা লেখার জন্য নয়, অনেকে লিখতে আরম্ভ করে। তোমাদের 4-1 ডাইরেক্ট কোশ্চেনটা, 4-1 এ তোমাদের সবার জন্য নয়। 4-1 যেটা ছবির দাগ, এটা কিন্তু তোমাদের একদম লাস্টে করবে, আমি যেটা প্রেফার করি তোমাদেরকে, কেননা প্রথম মাঝখানের দিকে ছবি করতে গিয়ে ওই ছবির যে সময়কালটা আমাদের লিমিটে থাকে না, কখনো কখনো আমাদের সময়টা বেশি চলে যায়, তখন মেন্টাল প্রেসার একটা আছে, মেন্টাল প্রেসার সময় চলে যাচ্ছে, এই ছবিটাও খারাপ হয়ে যাবে, লেখাটাও সময় পাবো না। তার জন্য তোমাদের কি করতে হবে, ছবিটাকে লাস্টে 4-1 দাগ ছেড়ে দাও, 4-2, 4-3, 4-4, 4-5 এগুলো লিখতে আরম্ভ করো। সেখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের অর থাকবে, বিকল্প থাকবে, সেই বিকল্প কিন্তু প্রশ্নের মধ্যে কোনটা তুমি ভালো লিখতে পারবে সেটা কিন্তু তোমাকে বাছাই করতে হবে। এটা কিন্তু খুব চুজিং ব্যাপারটা ভাইটাল। কোন প্রশ্নের উত্তরটা তুমি ভালোভাবে জানো, হয়তো একটা পার্ট কোশ্চেন দেওয়া আছে, একটা পার্ট জানো না, একটা পার্ট ভালো জানো, দরকার নেই যেটা ভালো জানো, হয়তো বড় কোশ্চেন দেওয়া আছে, সেটাই করো তুমি। যে 4-এর দাগে বললাম যে 4-2, 4-3, এখানে কিন্তু প্রত্যেকটা পার্টের জন্য সাব হেডিং ব্যবহার করা খুব দরকার। সাব হেডিং বা তার সাব হেডিং এর পাশে যদি ব্র্যাকেটে ইংলিশ টার্ম ব্যবহার করতে পারো, তোমাদের ইংলিশের পার্টের কোশ্চেন দেওয়া থাকবে, অনেকে এটা বোঝে না, যারা ইংলিশ কোথায় পাবো, নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলে, তারপর নিষ্ক্রিয় অঙ্গ কিভাবে বিবর্তনে সহায়ক ভূমিকা গ্রহণ করে, তো নিষ্ক্রিয় অঙ্গ সহ ইংলিশ টার্ম আপনি বলছেন আমরা পাবো কোথায়? তোমার ইংলিশ টার্মের কোশ্চেন দেওয়া আছে, সেখান থেকে তুমি ভেস্টিজিয়াল অর্গান এই কথাটা তুমি পাশে দিয়ে দাও, পুরোটাকে আন্ডারলাইন করে দাও, তারপর তুমি অ্যান্সারটা লিখতে আরম্ভ করো, দেখবে তোমার এতেই কিন্তু দৃষ্টি আকর্ষণ হয়ে যাচ্ছে। পরীক্ষা কিন্তু বুঝতে পারছেন ভীষণ কনসাস স্টুডেন্ট, এ কিন্তু ইংলিশ জানে, ইংলিশটা পড়ছে। অ্যাকচুয়ালি বিজ্ঞানটা যত ইংলিশ দিতে পারবে তত বিজ্ঞানটা আরো বেশি পরিপূর্ণ হয়। স্যার কিন্তু তোমাদের একটা সুন্দর টেকনিক শিখিয়ে দিলেন, কিন্তু ট্রিক্স একটা দিয়ে দিলেন যে ইংলিশ টার্মটা জানা দরকার নাই, জানলে তো খুবই ভালো, যদি নাও জানো পেছন পাশে ইংলিশ টার্মের কোশ্চেন থাকে, সেইখান থেকে তুমি দেখে নাও, দেখে নিয়ে তুমি করে দাও। বড় প্রশ্নের ক্ষেত্রে কিন্তু লেখার ব্যাপারে পার্ট কোশ্চেন থাকবে, পার্ট কোশ্চেনে পার্ট আনসার দিতে হবে, তার জন্য কিন্তু তোমাদের পার্ট মার্ক বরাদ্দকৃত আছে। তাই তোমাদের রাইট মার্জিন, অর্থাৎ প্রত্যেকটা পেজে যেমন লেফট মার্জিন দিয়ে তোমরা সবাই অভ্যস্ত, রাইট মার্জিন অনেকেই দাও না। এই রাইট মার্জিনটা কিন্তু দেবে পরীক্ষকের সুবিধার জন্য, পরীক্ষক কিন্তু পার্ট মার্কিং ডান দিকে দেবে, তাই পার্ট মার্কিং এর জন্য তোমাদের কিন্তু ডান দিকে মার্জিন দেবে এবং পার্ট অ্যান্সার দেবে। যতগুলো পার্ট রয়েছে ততগুলো অ্যান্সার পার্টে পার্টে ফুটে উঠবে পরীক্ষার খাতায়। প্রত্যেকটা পার্টের জন্য তোমাকে প্রয়োজনীয় বুলেট বা প্রয়োজনীয় কোনো স্টারিং ব্যবহার করতে পারো। তাছাড়া তুমি লাইন ব্রেক করে 2 লাইন বা 1 লাইন ফাঁক দিয়ে পরবর্তী ক্ষেত্রে উদাহরণ বা উত্তরটা দেবে। হ্যাঁ, উদাহরণের কথা বলে ফেললাম, উদাহরণ চায় অনেক সময়, উদাহরণের জন্য কিন্তু নম্বর বরাদ্দ থাকে। এই উদাহরণের জন্য হয়তো 1 নম্বর দেওয়া আছে, তুমি হয়তো একটা কোনো বক্তব্য লিখেছো, তার সঙ্গে উদাহরণ একটা না লিখে গেছো, অবশ্যই নয়। যখন লেখাটা শেষ হলো 1 লাইন ফাঁক দাও, তারপর লিখো উদাহরণ, কারণ ওটা একটা পার্ট। প্রশ্ন জীবন বিজ্ঞান প্রশ্নপত্রে ছবি একটি গুরুত্বপূর্ণ কিন্তু বিষয়, এবং সবাই বেশিরভাগ স্টুডেন্টই যেটা করে, আমিও প্রেফার করি যে একদম পরীক্ষার শেষে আমরা ছবিটা আঁকবো, কারণ মনে মতো করে মনের মাধুরী মিশিয়ে একদম ভালো করে যত্ন করে ভালো করে আঁকবো। তবে ছবিটা যখনই আঁকবে, যাই আসুক, সে প্রতিবত্ত চাপ বা নিউরন বা কোষ বিভাজনের কোনো দশা, এগুলো তো জানো তোমরা ইম্পর্টেন্ট। এই যে ছবিটাকে একটু আমাদের খাতার বাম দিক চেপে একটু আঁকতে হবে, কারণ আমাদের জানি যে আমরা লেবেলিং 4টে লেবেলিং করতে হয়। এই 4টে লেবেলিং কিন্তু ডান দিক বরাবর করলে ভালো হয়, না করলে কোনো ক্ষতি নেই, কিন্তু দৃষ্টিনন্দন হওয়ার জন্য ছবিটা একটু বাম দিক ঘেসে, মাঝখান থেকে একটু বাম দিক ঘেসে আঁকবো এবং ডান দিকে ছবিটা লেবেলিং করবো, এই মনে মনে ভাব রেখে ছবিটাকে আঁকবো। আঁকার ক্ষেত্রে অনেকে কিন্তু যারা ভালো ড্রয়িং শেখো তারা তো ভালো আঁকোই অবশ্যই, অনেকে কিন্তু ভালো আঁকার হাত নেই, ভালো নম্বর পাও না, তারাও কিন্তু মাথায় রাখবে যে ছবি আঁকা বিশাল একটা আমাকে আর্টিস্ট হতে হবে, এখানে আর্টগিরি করে আমি বিশাল আর্টের জন্য নাম্বার পাবো, আর্ট নয় কিন্তু এটা হচ্ছে রূপরেখা, ডায়াগ্রাম, আউটলাইন ডায়াগ্রামটাই তোমার যদি সাইন্টিফিক ওয়েতে আঁকো সেখানে কিন্তু নম্বর পাবে। এখানে শ্যাডো দিয়ে ভালো করে ফুটিয়ে তোলার ক্ষেত্রে কতটা ভিভিড হচ্ছে, কতটা উজ্জ্বল হচ্ছে সেটা কিন্তু কথা না। এবং অবশ্যই যে প্রশ্নপত্রে দেওয়া আছে একটি আদর্শ নিউরনের চিত্র, অনেকে তাই ভুলে যাও, নিচে নামকরণ দিতে ভুলে গেছে। হ্যাঁ, ওইটাই বলছিলাম, এটা কিন্তু ভাইটাল। চিত্র লিখে কিসের চিত্র তুমি আঁকলে, যে চিত্র আঁকলে সেই নামটা দিতে হবে অবশ্যই। এবং লেবেলিং, এই যে লেবেলিং 4টে থাকবে, অনেকে 4টের বাদ দিয়ে অনেকে করে গেছো, হয়তো 3টে হয়তো জানো আর একটা জানো না, অনেকে 3টে জায়গায় 3টে লেবেলিং করছো, একটাকে কি করছো আন্দাজ মতো মেরে দিচ্ছ, আন্দাজে না করা দরকার নেই। প্রত্যেকটি লেবেলিং যেন সঠিকভাবে একদম অ্যারো দিয়ে
টুয়ার্ডস অর্গান, মানে অর্থাৎ অঙ্গের দিকে অ্যারোটা থাকবে। আমরা কিন্তু অনেকে স্টুডেন্টরা দেখেছি বাইরের দিকে করে বাইরে লেখার দিকে অ্যারোটা দিয়ে দাও। টুয়ার্ডস যেটা নির্দিষ্ট অর্গান বা নির্দিষ্ট পার্ট অফ দ্য নিউরন, সেই অংশের দিকে তীরটা থাকবে, বা তীর না দিয়ে পরিষ্কার একটা গোল দিতে পারি, দাগ দিতে পারি, এবং সেই লেভেলটা যেন হয় দাগ নম্বর বরাবর, ক খ গ ঘ। এই যে আমি দিলাম ধরো নিউরিলেমা বা র্যানভিয়ারের পর্ব, র্যানভিয়ারের পর্ব ক দেওয়া আছে, ক র্যানভিয়ারের পর্বের পাশে ক, এই দাগ নম্বরটা দাও। তাহলে এটা কনসাসনেসের পরিচয়। বারে বারে প্রত্যেকটি প্রশ্নের প্রত্যেকটি উত্তরে আমার যে আমি ভালো স্টুডেন্ট, আমি ভালো খুব কনসাস, এই কথাটা কিন্তু বুঝিয়ে দিতে হবে আমাকে। কিন্তু খাতার গেট আপ একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং এই যে সায়েন্টিফিক ওয়েতে যদি তুমি উপস্থাপন করতে পারো, পরিষ্কার পরিচ্ছন্ন লেখা, লেফট মার্জিন, রাইট মার্জিন, বাঁধন দেওয়া লেখা এবং সাবেডিং ব্যবহার করা, ব্লু ব্ল্যাক যে কালি ব্যবহার করা, এবং তার সঙ্গে ছবির ব্যাপারে কনসাসলি ছবি আঁকা। ছবি আঁকার ক্ষেত্রে কিন্তু যেটা বললাম নিয়ম, বাম দিক চাপবে, ডান দিকে লেবেলিং করবে, নিচে নামকরণ করবে, এই তিনটি জিনিস ভাইটাল ব্যাপার। এবার তিনটের বেশি, চারটে তুমি আরো মনে পড়ছে, তুমি বাড়তি কিন্তু করতে যেও না, কোনোভাবে নম্বর তুমি তার জন্য বরাদ্দ নেই। পরীক্ষার শেষ ওয়ার্নিং 15 মিনিটের আগে ওয়ার্নিং পড়ে, তখন তো তোমাদের হয়তো অনেকে খেয়াল করনি, সময় তোমরা লিখতে আরম্ভ করেছো, তোমার সময় ওই জন্য লাস্ট 15 মিনিটের ওয়ার্নিং, মানে ভেবে নাও এই সময়টা হয় তুমি রিভিশন করতে থাকবে। যদি রিভিশন করছো তুমি ওকে, তোমার এখন লেখা চলছে, তা তুমি বুঝে নাও আর মাত্র হাতে 15 মিনিট। ছবি আঁকার জন্য 15 মিনিটের জায়গায় তোমার টাইম স্কুইজ হয়ে গেছে, তাহলে তুমি উইদিন 5 মিনিটস তোমার লেখাটাকে সংকুচিত করো, এবং তুমি 10 মিনিটে কেন 5 মিনিটে ছবি আঁকা যায়। এই যে বলছিলাম যে আউটলাইনটা যদি কেউ তুলতে পারে, তাহলে কিন্তু সেখানে কিন্তু ছবি নম্বর তুমি অনেকটাই পেয়ে যাবে। ভালো শ্যাডো করে ভালো করে ফুটিয়ে তুলতে হবে, বইয়ের মতো আঁকতে হবে, তার কোনো মানে নেই। তোমাকে কিন্তু বারবার বলা হচ্ছে যে একটি আদর্শ নিউরন কিন্তু বিভিন্ন হতে পারে, তোমার ক্ষেত্রে নিউরন একটু আলাদা হতে পারে, অন্য বই থেকে বিভিন্ন বইতে নিউরনের ছবি বিভিন্ন আছে। সুতরাং তোমার একটু ছবি যদি আউটলাইনটা থাকে, মোটামুটি র্যানভিয়ারে পর্ব, মাইলিন সিদ বা নিউরিলেমা, অ্যাকশন বা অ্যাকশন হিলক বা ডেন্ডন ডেন্ড্রাইট, এটা মোটামুটি রূপরেখা দিলে আউটলাইন 1-2 মিনিটের মধ্যেও যদি আউটলাইন ফুটিয়ে তুলতে পারো, তাতেও তোমরা নম্বর পাবে। না হলে স্যার যেটা বললেন যে না হলে কিন্তু সময়ে তুমি পাবে না একেবারে, একদম আর্জেন্ট সিনারিওতে স্যার যেটা বললেন যে 15 মিনিট বাকি রয়েছে, তোমার লেখা বাকি, এখানে ড্রয়িং বাকি, 5 মিনিটের মধ্যে লেখা শেষ করো, কুইজ করতে হবে লেখা, 10 মিনিট তোমাকে ছবির জন্য অ্যাটলিস্ট দিতেই হবে, এবং সেক্ষেত্রে ছবি আঁকা প্লাস তারপর লেভেলিং করা, এবং যথেষ্ট নাম্বার পাওয়া যায়, এরকম নয় যে ঝাউ করে রেখে দেবো, ফুল নাম্বার পাবে। ছবিতে 5-এ 5 পাওয়া যায়, বা কেউ হয়তো 4.5 পাবে। হ্যাঁ, না, প্রতিটা লেভেলিং এর জন্য হাফ নাম্বার, অর্থাৎ তুমি যদি 3টে লেভেলিং করতে পারো, তুমি 1.5 পেয়ে গেলে, আঁকা শিখা তুমি 3 পেয়ে গেলে, 4.5 পেয়ে যাচ্ছ, 4.5 5 কিন্তু পাওয়াই যায়। স্যারের কথা এগুলো খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কথা স্যার বললেন, এইগুলো একটু মেনে চলবে। বেশ কিছু কোশ্চেন থাকবেই মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিক, তো প্রচুর থাকে, যে কনসেপচুয়াল, আমাদের কনসেপ্ট যা ক্লিয়ার নেই তারা বাঁধন দেওয়া লিখতে পারবে না। যে কোনো প্রশ্নের দেখবে প্রশ্নের ভাবটাকে বুঝতে হবে আমাকে, যে প্রশ্নের বক্তব্যটা কোন দিকে চাইছে আমাকে। আর একটা স্যার যেটা আপনি বলেছিলেন, এতক্ষণ ধরেই বলছিলেন অ্যাকচুয়ালি, যে লেখা শুরুর আগে, বিশেষ করে ওই যে বোধমূলক প্রশ্ন লেখা শুরুর আগে যেন 15 সেকেন্ডের জন্য ভেবে নিতে হবে। তাড়াহুড়ো করে লিখতে গিয়ে তোমার কিন্তু ব্রেনকে ভাবাতে সুযোগ দিচ্ছ না, তুমি পেন চালিয়ে যাচ্ছ, তাহলে সেখানে কিন্তু এই বাক্যের গঠনের ত্রুটি, বিভক্তি প্রয়োগের ত্রুটি, যেমন সামাজিক মানে যেটা লিঙ্গুইস্টিক ত্রুটি চলে আসবে, এবং ভাবে তো ত্রুটি চলে আসবে, তাই এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। তো স্যার অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করলেন, তোমাদের কিছু টেকনিক শেয়ার করলেন কিভাবে লেখা উচিত। তো স্যারের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতা থেকেই কিন্তু স্যার এই সকল কথাগুলো বললেন। দেখো, আমরা তো পড়াই বঙ্গমিষ্টিতে, আমরা বায়োলজিও পড়াই, লাইফ সায়েন্স, ফিজিক্যাল, সবটাই আমরা পড়াই, কিন্তু আমাদের কিন্তু ওই খাতা দেখার অভিজ্ঞতা নেই। ওই জন্যই স্যারকে নিয়ে আসা। স্যার অ্যাকচুয়ালি আমারও শিক্ষক, আমি স্যারের কাছে পড়েই কিন্তু মানুষ হয়েছি। আমি বায়োলজিতেও কিন্তু খুব ভালো ছিলাম স্যার, আমি উচ্চ মাধ্যমিকে 98 পেয়েছিলাম, কিন্তু তো স্যারের কাছে আমি পড়তাম। আমি তো ভেবেছিলাম নান্টু স্যার বায়োলজি স্যার হবে, কিন্তু কেমিস্ট্রি স্যার হয়েছেন, এটা খুবই মজার ব্যাপার। এত গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করার জন্য আমাদের স্টুডেন্টদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সত্যি আমি তো রেগুলার ওদের ক্লাস করিয়েছি, আমি চাই ওয়েস্ট বেঙ্গলের প্রচুর ছেলে মেয়ে স্যার আমাদের অ্যাপের সঙ্গে, আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে আমাদের যুক্ত। লক্ষ লক্ষ ছেলে মেয়ে আমাদের স্টুডেন্ট, মানে আমাদের ইউটিউব চ্যানেল ফলো করে, আমাদের ফেসবুক গার্ডিয়ানরাও ফলো করেন। তো স্যার ওনার মূল্যবান সময় বের করে উনি এসছেন, তোমাদের এই জিনিসগুলো বললেন,
তোমরা অবশ্যই স্যারকে থ্যাংক ইউ জানাবে। আশা করছি তোমাদের এই যে ক্লাসটা, মানে এই যে ভিডিওটা তোমাদের সবাইকে অনেক হেল্প করবে। ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ, তাই তোমাদের সবাইকে বলবো তুমি শুধু দেখলে হবে না, তোমাদের বন্ধু বান্ধবীদেরও কিন্তু তোমাদের একটু শেয়ার করে দিতে হবে। তার কারণ তুমি যদি বেনিফিটেড হও, তুমিও চাইবে না যে তোমার বন্ধু বান্ধবীরা তারাও বেনিফিটেড হোক। ঠিক আছে স্যার, তাহলে আজকের বেশ, ধন্যবাদ ভিডিওটা জানাই, আমরা- শুভেচ্ছা রইলো সবাইকে। নান্টু স্যার খুবই পরিশ্রম করছেন তোমাদের জন্য, আর তোমাদের শুভেচ্ছা রইলো, সবার পরীক্ষা ভালো হবে, সবার সুস্থতা কামনা করি। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, পরে আবার কোনো একটা ভিডিওতে তোমাদের সঙ্গে সবার সঙ্গে দেখা হবে।